আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েতনগর গ্রামে। আজকে আমরা সেই গ্রামেরই ফরাদ ভাইয়ের পিকিং স্টার 13 হাঁসের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর প্যারেন্টস রয়েছে। তো ফরাদ ভাই মূলত এই হাঁসগুলো লালন পালন করতেছেন, উনি এখান থেকে ডিম উৎপাদন করতেছেন এবং সেই ডিম দিয়ে কিন্তু উনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে এই পিকিং স্টার হাঁস সম্পর্কে জানাবো। সাধারণত কিন্তু আমাদের দেশে এই হাঁসটা লালন পালন করে থাকে মাংসের জন্য, কারণ এই হাঁস কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল। 40 দিনে কিন্তু 2.5 থেকে 3 কেজি 3.5 কেজি ওজন হয়ে থাকে এই পিকিং স্টার 13 হাঁসটি। কিন্তু ভাই মূলত লালন পালন করতেছেন বাচ্চা উৎপাদনের জন্য। তো এই যে বাচ্চা উৎপাদনের জন্য হাঁস লালন পালন করতেছেন, কীভাবে উনি লালন পালন করতেছেন, এখান থেকে উনি কেমন ডিম পাচ্ছেন এবং প্রতি মাসে ওনার কেমন টাকা খরচ যাচ্ছে এবং সকল খরচ বাদ দিয়ে ওনার এখানে কীরকম লাভ লস হচ্ছে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরাদ ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরাদ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছি আমাদের পিছনে, অসংখ্য হাঁস রয়েছে। এগুলো কি জাতের হাঁস? এগুলো পিকিং স্টার 30 হাঁস। এগুলো হচ্ছে পিকিং স্টার 13 হাঁস। জি, বর্তমান সময়ের জনপ্রিয় হাঁস। বর্তমান সময়ে জনপ্রিয় মাংসের উৎপাদন হাঁস। আচ্ছা, এখানে কতগুলো হাঁস রয়েছে ভাই? 550। 550। জি। আচ্ছা, হাঁসগুলোর বয়স কতদিন? এগুলার বয়স আছে হলো 7.5 মাস। 7.5 মাস। জি। আচ্ছা আচ্ছা। তো এই হাঁসটা তো আমরা দেখতেছি যে অল্প সময় নাকি দ্রুত মাংসের জন্য বর্ধনশীল। অনেকে বলতেছি যে অল্প সময় এটা অনেক ওজন চলে আসে। আপনি কি জন্য পালন করতেছেন ভাই? মাংসের জন্য না ডিমের জন্য? এগুলো আমরা পালতেছি হলো ডিমের জন্য। ডিমের জন্য। জি। আচ্ছা, এই হাঁসটা মূলত লাভ কিসের জন্য? মাংসের জন্য পালন করলে লাভ বেশি না ডিমের জন্য পালন করলে লাভ বেশি? আসলে আমি তো যেহেতু দীর্ঘদিন 2017 সাল থেকেই বাচ্চা বিক্রি করতেছি, হাঁসের সাথে লালন পালন করতেছি, সেহেতু আমি আসলে ডিমের জন্যই করেছি। যদিও এটা খামারিরা এই মাংসের জন্যই করে, কারণ ডিমের জন্য খুব ব্যয়বহুল। আমাদের এক একটা হাঁস আমার এই সেটে 12 লক্ষ টাকা শেষ, খাবারে, মেডিসিনে, বাচ্চায়, ম্যানেজমেন্টে 12 লক্ষ টাকা শেষ। 550 হাঁসের পিছনে 12 লক্ষ টাকা শেষ, আর ডিম উৎপাদন পর্যন্ত 12 লক্ষ টাকা শেষ। অনেক খরচ ভাই। বা এই হাঁসে আপনার দৈনিক খাবার লাগে হলো যেমন 2 ব্যাগ খাবারের দাম আছে যেমন 6,000 টাকা, ম্যানেজমেন্ট খরচ আরও 1,000-7,000 করে। তো আপনি 2,10,000 টাকা পার মাসে ম্যাক্সিমাম খরচ। আচ্ছা আচ্ছা। তো আপনি আবার 6 মাসে হিসাব করেন 12 লাখ টাকা শেষ। এর বাচ্চা ক্রয় আছে, যেহেতু বাচ্চা অবস্থায় আর এতটুকু আর খায় নাই, আর কম খাইছে, তো সব কিছু মিলাইয়া দেখা ওভারঅল 12 লক্ষ টাকা শেষ 7 মাস। তাহলে যদি এই পিকিং স্টার 13 যে হাঁসটা, এটা যদি কেউ ডিম পালার উদ্দেশ্যে পালন করে, সে যেই টাকা খরচ যাবে এটার পিছনে যে পুঁজিটা বিনিয়োগ করতে হবে, সেই পুঁজি বিনিয়োগ করে তো ডিম বিক্রি করে সে কখনোই লাভবান হতে পারবে না। এক একটা ডিমের কস্টিং পড়ে শাহিম ভাই 55 থেকে 60 টাকা। ডিমের কস্টিং? হ্যাঁ, ডিমের কস্টিং। আপনার এই তো সে কয় টাকা বিক্রি করবে বলেন? সে বাচ্চা বিক্রি মানে ডিম বিক্রি করবে কত? সে নিশ্চয়ই বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো ফরাদ ভাই, আপনি যেটা বলতেছিলেন যে একটি ডিমের উৎপাদন খরচ 55 টাকা, তাহলে তো অনেক টাকা ভাই। হ্যাঁ, এটা অনেক ব্যয়বহুল হাঁস না ভাই। এটা খাবার, এটা মাংস উৎপাদন হাঁস তো এই জন্যই বলা হচ্ছে, কারণ এটা খায় বেশি। এইটা যে পরিমাণ খায় এই পরিমাণ এরা আপনার ডিমে বিক্রি করে ভাই পোষাবে না। কেউ যদি বাচ্চা উৎপাদনের জন্য করে তাহলে তার ঠিক আছে, সেই বাচ্চা বিক্রি করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার এখানে হাঁস আছে কতগুলো বলেন? 550। হ্যাঁ, 550টা। আচ্ছা, এখান থেকে আপনি এখন প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন? এইখান থেকে হলো আপনার 230 থেকে 40টা ডিম পাইতেছি প্রতিদিন। 230 থেকে 40টা ডিম পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, তাহলে ডিমের পরিমাণ তো একেবারে মানে বলা যায় এরকম ভালো না খারাপ না, মাঝামাঝি রয়েছে। হ্যাঁ, মাঝামাঝি যখন যে 55-60% সর্বোচ্চ। 55-60%? হ্যাঁ। আচ্ছা, এটা কি আরো বাড়বে পার্সেন্টেজটা? এটা আর কম ছিল, এখন বাড়ছে। এখন বাড়ছে? আর কম ছিল। আরো কম ছিল? জি। এই যে ফরাদ আপনি 55 থেকে 60% ডিম পাচ্ছেন, এই ডিম পেয়ে কি আপনি বাচ্চা উৎপাদন করে এখান থেকে লাভবান হবেন বলে মনে করতেছেন? আসলে এখনো তো ওরকম ভালোভাবে লাভ হবে না, লাভ হবে ইনশাআল্লাহ, কিন্তু মানে যেটা আশা করছি যেমন হলো মাসে 2 লাখ টাকা আয়, এটা হবে না, হয়তো 50,000 টাকা আয় হবে। আচ্ছা, আপনি যেহেতু বাচ্চা উৎপাদন করতেছেন, সেই ক্ষেত্রে কয়টা মহিলা হাঁসের সাথে একটা পুরুষ হাঁস দিয়েছেন? আমরা দিয়েছি হলো আপনার এই 60টার জন্য একটা পুরুষ দিয়েছি। 60টার জন্য একটা হ্যাঁ, পুরুষ হাঁস দিয়েছেন? জি জি। আচ্ছা, এতে কি বাচ্চার যে উৎপাদন সেটা ভালো আসে নাকি? হ্যাঁ, বাচ্চা উৎপাদন যদি আপনার ডিমগুলো না জমে, এমনি ডিম 25% 30% ডিম বাতিল যায়। এই 60% ডিম পাওয়ার পরে আবার 30% ডিম কিন্তু বাতিল যায়, যার কারণে বাচ্চাগুলো বিক্রি করা লাগে 100 টাকা প্লাস, মানে 100 টাকা, 95 টাকা, 105 টাকা, এরকম বাচ্চা উৎপাদন খরচে পড়ে যায় 90 টাকা। তো আসলে আমরা এটা কম বেশি করি, আমাদের উৎপাদন খরচ কত পড়তেছে, আমরা পার পিস দিয়ে 5-7 টাকা লাভ করে আমরা বাচ্চাগুলো মার্কেটে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে কতদিন বয়স থেকে? এইটা আমরা ভাই মূলত 5 মাস থেকে ডিম পাইছি। 5 মাস? জি।
আচ্ছা, আপনি তো বাচ্চা উৎপাদন করতেছেন, কতদিন বয়সের ডিমগুলো দিয়ে এখন মূলত বাচ্চা উৎপাদন করতেছেন? শুরুতে যে ডিম সেগুলো তো আমরা জানি যে বাচ্চা উৎপাদন না, করা আমরা সম্ভব। শুরুর ডিমগুলো দিই নাই। আমরা যেগুলো 6 মাসের পরে ডিম দিয়েছে, মানে 6.5 মাস থেকে ডিম দিয়েছে, সেগুলো আমরা মেশিনে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই ডিমের সাইজগুলো দেখলাম যে একটু তুলনামূলক বড় আমাদের যে দেশি হাঁস রয়েছে সেই হাঁসের থেকে। এটা এটা হাঁসও তো অনেক বড়। হাঁস যেহেতু বড়, সে তার ডিমই বড় হবে, এটাই স্বাভাবিক ভাই। আচ্ছা আচ্ছা, তারপর এই হাঁস নিয়ে মূলত কাজ করা হচ্ছে আপনার কতদিন যাবত? এইটা আমি আসলে এই ব্রিডটা নিয়ে কাজ করতেছি আপনি আজকে ধরেন যে এভারেজ 1 বছর। কিন্তু হ্যাঁ, এর আগে আমরা ওই যে বেজিং যে পাওয়া যেত, বেজিং আমার এখনও শেড আছে, বেজিং আরও 2টা শেড আছে, সেটা দেখলেনি। এটা হলো ফ্রান্সের পিকিং স্টারটা আর কি। তো ফরদ ভাই, আপনি এই যে প্রতিদিন 2-250 ডিম পাচ্ছেন, সেগুলো কি পদ্ধতিতে মূলত বাচ্চাগুলো উৎপাদন করতেছেন? এগুলো আমরা সপ্তাহে 1 দিন করে ডিম বসাচ্ছি। প্রতি রবিবার ডিমটা বসাই। 28 দিনে যেহেতু বাচ্চাটা ফুটে, হয়তো বুধবার বৃহস্পতিবারের দিকে বাচ্চাটা ফুটে যায়। এগুলো আমরা ডিমগুলো সকালবেলা যখন ডিমগুলো উঠাই, ডিমগুলো উঠানোর পরে আমরা ডিমগুলো পরিষ্কার করতে হয়। এরপর যে আপনার যাচাই বাছাই করতে হয় কোন ডিমে বাচ্চা ফুটবে, কোন ডিমে বাচ্চা ফুটে না, এটা খালি চোখেই বুঝতে হয় আর কি। অ্যানালাইসিস করতে হয় ডিমে আঁকা বাঁকা ডিম আছে কিনা, খুস্কো ডিম আছে কিনা, ছোট বড় ডিম আছে কিনা। যেগুলো একবারে বড় সেগুলোও মেশিনে দিই না, যেগুলো একবারে ছোটো ওগুলো দিই না। ফাটা ডিম আছে কিনা, এগুলো আবার পরিষ্কার ডিম আছে কিনা, এগুলো দেখে আমরা যাচাই বাছাই করার পরে আমরা একটা প্রসেসে রেখে দিই। সপ্তাহে রবিবার করে আমরা ডিমটা বসাই দিই, বুধবার বৃহস্পতিবার করে বাচ্চাটা ফুটে যায়। কতদিন সময় লাগে ইনকিউবেটরের মাধ্যমে যে বাচ্চা? হ্যাঁ, 28 দিন লাগে। 28 দিন লাগে। জি। প্রতি মাসে আপনার কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে এখন? সব কিছু বেজিং পিকিং মিলাইয়া উৎপাদন যদি আপনি ধরে, তাহলে প্রায় 7 থেকে 8 হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতি মাসে বেজিং এবং পিকিং স্টার 13 দুইটা মিলিয়ে হচ্ছে 7-8 হাজার বাচ্চা উৎপাদন। হ্যাঁ, 7 হাজার বাচ্চা উৎপাদন হতেছে। কিন্তু স্টারের মেশিনে আলাদা, ডিমও আলাদা, প্যারেন্টসও আলাদা। বেজিংয়ের ডিমও আলাদা, ইনকিউবেটরও আলাদা, বাচ্চাও আলাদা। বেজিংয়ের বাচ্চা ফুটে প্রতি রবিবার থেকে সোমবার, আর এই ফ্রান্সের ব্রিডের বাচ্চা ফুটে হলো বুধবার বৃহস্পতিবার। আপনি তো দুইটা জাতের হাঁস নিয়ে কাজ করতেছেন ফরাদ ভাই, বেজিং এবং হচ্ছে পিকিং স্টার 13। এই দুইটা হাঁসের যদি আমরা একটু জানতে চাই, তুলনামূলকভাবে কোনটা বেশি লাভজনক খামারিদের জন্য? ভাই, লাভজনক বলতে দুটোটাই খাবার কস্টিং 5 সেম। শুধুমাত্র এটার একটা বড় সুবিধা হলো এটা কম সময়ে একটু তাড়াতাড়ি বৃদ্ধি হয়। এটা ছাড়া মার্কেটে বলেন যে আপনার যে বেজিং আর পিকিং সব কিছু ইনশাল্লাহ, কিন্তু শুধুমাত্র এটা 45 দিনে যে ওয়েটটা হয়, ওটা 55 দিনে ওই ওয়েটটা হয়। শুধু জাস্ট এই জায়গায় একটু তফাৎ আছে। আর এই হাঁসগুলো একটু দেখতে বড়, একটু বড় আর কি, মানে বেশি না, আবার 18-20 না, 19-20 ধরেন আপনি, এইরকম আর কি। আচ্ছা, ফরাদ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে, এই যে আপনি ডিমের জন্য পালন করতেছেন, এটার জন্য কি কি যত্ন করতেছেন, কি ধরনের খাবারগুলো দিচ্ছেন মূলত? আমরা ফার্স্টে 14 দিন বয়সে বার্ড ফ্লু ভ্যাকসিন করছি। এরপর 28 দিনে আবার বার্ড ফ্লু করছি। এরপর ডাক প্লেগ করছি মানে আপনার 35 দিনে। এরপর আপনার কলেরা ভ্যাকসিন করছি 60 দিনে। এইভাবে ভ্যাকসিন শিডিউল চলতেছে। 3টা ভ্যাকসিন, ডাক প্লেগ, ডাক কলেরা আর বার্ড ফ্লু, এই 3টা ভ্যাকসিন ইম্পর্টেন্ট, এগুলো আমরা দিচ্ছি। কিন্তু যদি কোনো খামারি নিয়ে মাংস উৎপাদন করে, সেক্ষেত্রে সে শুধু ডাক প্লেগের ভ্যাকসিন দিলেই হবে, তার বার্ড ফ্লু দেওয়ার দরকার নাই, আর আপনার কলেরা দেওয়ার দরকার নেই। খাবার দাবার কে দিচ্ছেন? আমরা দিচ্ছি হলো D3 একটা ফিড আছে, নিউ হোপ কোম্পানি, চাইনিজ কোম্পানি, ওটাকে আমরা দিচ্ছি আর কি, লেয়ার ফিড। আচ্ছা, ফরাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি ডিমের হাঁস আপনি এখানে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন সম্পূর্ণ। এতে কি কোনো অসুবিধা হচ্ছে এই হাঁসগুলো লালন পালন করতে? আমরা হাঁস জানি যে পানিতে লালন পালন করতে, পানি ছাড়া আসলে হাঁস লালন পালন করা খুবই কষ্টকর বিষয়। এগুলো আসলে ভাই কোনো সমস্যা হচ্ছে না, কারণ আপনি যখন ছেড়ে দিবেন তখন অনেকগুলা মানুষ মানে দেখতো যে ভাই ওরে এত সুন্দর হাঁস, এগুলো সাদা হাঁস, এত সুন্দর হাঁস এইভাবে পালতেছে, এমনি এমনি করতেছে। মানুষের আসলে কথার ভাই কোনো মানে সিস্টেম নেই। আর এখন আমি জানি যে আমার 1 লাখ টাকা শেষ। আপনি এই সেক্টরের সাথে জড়িত আছেন বিদায় আপনি জানেন যে আসলেই কস্টিংটা এইটা হয়েছে। কিন্তু লোকাল মানুষ তো ভাই বুঝবে না, মনে করবে যে বাচ্চা কিনছে, হাঁসটা আমনামনে বড় হয়ে গেছে বাতাস খাইয়া। পরে এটা দেখে ভাই মাথা নষ্ট, আরে ভাই এত ডিম দেয়, এত ডিম কেমনে দেয় হাসে। কিন্তু আমার যে ডিমটা বাইট করতে আমার যে জীবনটা শেষ হয়ে যায়, এটা তো ভাই পাবলিক বুঝবে না। পাবলিক বড় খাতারনাক মানুষ। কারণ এই জন্যই ভাই আমরা আবদ্ধ অবস্থা লালন পালন করতেছি। আবদ্ধ অবস্থা লালন পালন করতে গেলে আরও বেশি সুবিধা ছেড়েদের থেকে। আবদ্ধ অবস্থায় বা কেউ যদি চায় ছাদে লালন পালন করবে, সেটাও কিন্তু পারে, কারণ আমরা যে স্টাইলে পালতেছি ছাদে ওই স্টাইলে পালন করা যাবে, তাই না শামীম ভাই? আমরা সাধারণত দেখছি শুধু যে পিকিং স্টার 13 হাঁস, এই হাঁসগুলোই মূলত আবদ্ধভাবে পালন করা সম্ভব। হ্যাঁ, এটা দিচ্ছি। অন্যগুলা তো ভাই এত আপনার খাবার দিয়ে পোষতে পারবে না, কারণ এটা আমরা একমাত্র পোষতে পারতেছি কারণ এটা বাচ্চার বাজার দর বেশি। এখন যদি আপনি খাকি ক্যাম্বেল, আমরা খাকি ক্যাম্বেলে উৎপাদন করি, সেটা বাচ্চা বেশি 35 টাকা, খাকি ক্যাম্বেলের বাচ্চা
তো এখন হলো সেই হাঁস তো আপনি এইভাবে খাওয়াইয়া এই ম্যানেজমেন্ট করে পোষাতে পারবেন না। তার ডিমের কস্টিং থাকতে হবে 8 থেকে 9 টাকা, তখন আপনি বা 10 টাকা, তখন আপনি বাচ্চাটা গেলে 30 টাকা 35 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে। এখন এইটা যদি ওই ম্যানেজমেন্টে যান সেটা লস হবে, আর ওইটা যদি এই ম্যানেজমেন্টে যান সেটা লস হবে। আপনাকে থিওরিক্যাল বুঝতে হবে যে আসলে কোনটা কীভাবে লালন পালন করলে সুবিধা হবে বা কীভাবে লাভ হবে, এই হলো বিষয়। আচ্ছা, তো ফরাদ এই যে আপনি 550 হাঁস লালন পালন করতেছেন, আপনি আমাকে যে খরচের হিসাব দিলাম সব কিছু মিলে প্রায় আপনার আনুমানিক প্রতি মাসে 2 লাখ টাকা খরচ, এবং আপনি প্রতি মাসে যে পরিমাণ বাচ্চা উৎপাদন করছেন, মূলত বাচ্চা বিক্রি করতেছেন, সেইখান থেকে আপনার আয়টা হচ্ছে। সকল খরচ টরচ বাদ দিয়ে আপনার প্রতি মাসে কীরকম টাকা মানে প্রফিট থাকতেছে বা মানে লসও হচ্ছে কিনা সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে ভাই বাজার দর যখন খারাপ হয়, বাজারে যখন বাচ্চা কম চলে, তখন তো আমরা নিঃসন্দেহভাবে লস দিই। বাজার যখন ভালো থাকে তখন আমাদের 2-4 পয়সা লাভ থাকে। এবং কি আসলে শামীম ভাই এটা আসলে বলা যাবে না, যে একজ্যাক্টলি বলা যাবে না। কোনো মাসে ভাই আমার জন্য 2 লাখ টাকাও থাকে, কোনো মাসে আরও পকেট থেকে 2 লাখ টাকা যায়, কিন্তু অ্যান অ্যাভারেজ হিসাব করলে লস নাই, এটা হলো বিষয়। কারণ আপনি যে সকল সময় প্রফিট আসে এমন না। কিছুদিন আগে আমাদের এদিকে বন্যা হয়েছিল, যেহেতু আমাদের এই অঞ্চলটা আজকে 2 বছরই বন্যা প্রবণ এলাকা হয়ে গেছে, এই কারণে আমরা হাঁসগুলো ছাড়তেই পারি না। এই রানে না ছাড়ার কারণে আমার যে হাঁস 300 ডিম দিত, এই হাঁস আপনার 100টা ডিম দিছে। তখন বলেন ভাই 100টা হাঁস ডিম পাইরা আমার কী লাভ? আমার ডেলি কস্টিং আছে 6000, আমার ডিম উৎপাদন হতে 100 পিস, তাহলে তো আমার লাভ সম্ভব না। তার মধ্যে বাতিল ডিম আছে, তখন 30 থেকে 40টা বাতিলে যায়, তাহলে আমার হ্যাচিংয়ে ডিম যাচ্ছে মাত্র 50টা। 50টা ডিমে বাচ্চা আসতে 2500 টাকা, কিন্তু আমার খরচ হয়ে গেল 6 থেকে 7000 টাকা। তাহলে ভাই আমি কীভাবে লাভ করবো? এটা হলো আপনার এখানে 1.5-2 লাখ টাকার লস। হ্যাঁ, যা 2 লাখ টাকা লস হয়েছে। আসলে লাভ লস মিলাই ভাই আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিচ্ছে খারাপ না। কারণ হলো আপনার এটা আবার সিজনে যদি আপনার হাঁস যদি আল্লাহ যদি কোনোভাবে চায়, যদি ডিম বেশি দেয়, তখন আমার যদি মেশিনেও সব কিছু কারেন্টের ব্যবস্থা ভালো থাকে, মেশিনের ডিম যদি ভালো বাইর হয়, তাহলে মোটামুটি ভাই কম মানে একবার 90 টাকা বাচ্চা বিক্রি হলো ভাই ভালো টাকা প্রফিট করা যায়। কিন্তু যদি আপনার বাচ্চা ডিম উৎপাদন কম হয়, তখন 120 টাকা বিক্রি করলেও লাভ করা যায় না, এটা হলো বিষয়। আচ্ছা আচ্ছা, দেখ সব মিলে ভালো আছেন তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে, না হলে আসলে চলতেছে কীভাবে, আল্লাহ চালাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি যে আপনি দীর্ঘদিন যাবতই কিন্তু বিভিন্ন জাতের এই যে গবাদি পশু নিয়ে কাজ করতেছেন মূলত। হ্যাঁ, আমার মানে এটা আছে, প্লাস হলো আমার টাইগার মুরগির খামারও ছিল, এরপর ফার্মি মুরগিও ছিল, আমার গরুও 2-4টা পালি। সব কিছু মিলে আমি অ্যাগ্রো সেক্টর নিয়ে আসি ভাই, লাভ লস হোক এটাই তো চলতেছি। আর এগুলাতে ভাই যে একবার ঢুকে যায়, এই মজাটা ভাই আর কেউ নিতে পারে না। কারণ এটা যে মায়া, যে দরদ, এটা আপনি আসলে অন্য কোনো জিনিসও পাবেন না শামীম ভাই। মানে তৃপ্তির যে বিষয়টা, আপনি মেহমান আসছিলে, আপনি নিজে ঘরে মুরগি পালতেছেন, একটা মুরগি জবাই করে দিয়েছেন, আর আপনি বাজার থেকে একটা মুরগি এনে খাইছেন, দুটোটার কিন্তু ভাই ফিলিংস এক না। আর যে গেস্ট আসছে সেও দেখতেছে আমি আসার সাথে একটা মুরগি জবাই করে দিয়েছি, একটা হাঁস জবাই করে দিয়েছি, এটা আসলে অন্যরকম ফিলিংস। তো আসলে যারা এই সেক্টরে একবার ঢুকে যায় দেখবেন যে লস খায়, সবাই বলে লসের পরেও করার একমাত্র কারণ হলো ভাই মায়া দরদ, এইটার মধ্যে আটকা যায়। যে আপনার ছেলে মেয়ে যেরকম বা ভাই ব্রাদার যেরকম, আপনি খামার করলে আপনার পানিগুলো আপনার কাছে এরকম হয়ে যাবে। এই জন্য আসলে এই সেক্টর লাভ লস মিলাই মানুষ করতেছে, এটা হলো বিষয়। আচ্ছা, তো ফরাদ ভবিষ্যতে কি এই সেক্টরেই থাকবেন বা এগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, না বিকল্প অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে? আসলে বিকল্প চিন্তা ভাবনা নাই, আল্লাহ যা দেয় এটার মধ্যে যদি দেয়, এটার মধ্যে যদি আমার ভাই রুজির ব্যবস্থা আল্লাহ যতদিন করে দেয়, ইনশাল্লাহ আমি এটার মধ্যেই আছি। আর যদি আল্লাহ এটা থেকে রিজিক উঠাই ফেলে, তাহলে তো আর কিছু করার নাই, তাহলে অন্য চিন্তা ভাবনা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা ফরাদ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।